বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজ যাত্রীদের জন্য ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫,১৩,৫৪৫ টাকা। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশেষ হজ প্যাকেজের খরচ পড়বে ৭,৯১,০০০ টাকা, সাধারণ হজ প্যাকেজে খরচ পড়বে ৫,৯৫,০০০ আর সাশ্রয়ী প্যাকেজে নির্ধারণ করা হয়েছে ৫,১৩,০০০ টাকা। এছাড়া এজেন্সিগুলো হজ যাত্রীর চাহিদা অনুযায়ী আরও একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ২০২৭ সালে হজ ব্যবস্থাপনায় রাজকীয় সৌদি সরকারের কিছু নির্দেশনা রয়েছে। এই বছর ১৫ বছরের নিচে কোনো হজ যাত্রী হজ পালন করতে পারবেন না। এবং আরেকটি বিশেষ বিষয় হচ্ছে হজ প্যাকেজের অর্থ পরিশোধ। ইতিপূর্বে হজ প্যাকেজের অর্থ পরিশোধের জন্য প্রথমে পাক নিবন্ধন বাবদ ৩০,০০০ টাকা পরিশোধ করা হতো এবং নিবন্ধনের সময় ই হজ সিস্টেমে বাউচার তৈরি করে ৩,৫০,০০০ টাকা পরিশোধ করা হতো। এই বছর প্যাকেজের সমুদয় মূল্য ই হজে বাউচার তৈরির মাধ্যমে ৩ ধাপে পরিশোধ করতে হবে, নতুবা হজ যাত্রী চূড়ান্ত নিবন্ধন থেকে বঞ্চিত হবেন, পিএডি পাওয়া থেকে বঞ্চিত হবেন, তার নিবন্ধন বাতিল হবে চূড়ান্তভাবে। নিবন্ধন করি তখন তো ভাড়া করি না, নিবন্ধনের পরে আমরা ভাড়া করি। আর আমরা যে হোটেলে রাখবো সেই হোটেলের সাথে ওই হাজিদের সাথে আমরা কন্ট্যাক্ট করি যে আপনার বাড়ি হবে মেরিওটাই, এবং মেরিওটে রেখে আমরা ওই হিলটনে রাখি না, মেরিওটে রাখি, আমরা চেঞ্জ করি না। আপনি নিবন্ধন করছেন, ফাইনাল নিবন্ধন করছেন, পরে সে লোক অসুস্থ হয়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, সে যেতে পারবে না বা বাকি টাকাটা দিতে পারবে না, সে অনিয়ম প্রকাশ করছে, তখন সে তার পরামর্শক্রমে আমরা রিপ্লেসমেন্ট করি ওই প্যাকেজ। ১৪,০৪১,২১,০০,০০০ টাকা ব্যয়ে ৮টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি নিজস্ব অর্থায়ন ১০,৪৯৪,২১,০০,০০০ এবং প্রকল্প ঋণ ৩,৫৫০,৪৪,০০,০০০ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন জনাব তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি। সভায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১১টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এ তথ্য জানান। তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো অনেক পুরনো, যা আগের কোনো সরকারই সমাধান করেনি। সরকার নানা যুক্তিতর্ক পদক্ষেপ নেয়ার পরেও আনুমানিক ১.৫ বছর সময় লাগতে পারে এই সমস্যাগুলো সমাধানে। উদ্যোক্তারা সরকারকে এ সময় দেবে বলেও জানান বিটিএমএ সভাপতি। সরকার আন্তরিক হলে বস্ত্র খাত ঘুরে দাঁড়াবে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস বিদ্যুতের পাশাপাশি এ খাতের আর্থিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। ইতিমধ্যে ৫% প্রণোদনা দিচ্ছে সরকার জানিয়েছে। নতুন কমিটি আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসবে বলে জানান শওকত আজিজ রাসেল। ন্যায় বিচারের স্বার্থে সার্বিক পরিস্থিতি স্বচক্ষে অবলোকন করতে ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩ বিচারক। এই পরিদর্শক দলে আসামি পক্ষের আইনজীবীরাও থাকবেন বলে জানিয়েছেন ডিজিএফআই জেআইসিতে গুম নির্যাতন মামলায় আসামি সেনা কর্মকর্তাদের আইনজীবী আজিজুর রহমান তুলো। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর কাছে মৌখিকভাবে আবেদন করে অনুমতি পেয়েছেন বলে জানান তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জানান তিনি। এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানান, প্রচলিত আইন এবং ট্রাইব্যুনালের বিধিমালা অনুযায়ী প্রয়োজন হলে বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন। আর সাক্ষ্যের সত্যতা যাচাইয়ে বিচারকরা এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান আসামি পক্ষের আইনজীবীরাও। মাননীয় ট্রাইব্যুনালের বিচারকগণ ভিজিটে যাবেন, তার আগে ডিফেন্স কাউন্সিলসকে বা আইনজীবীগণকে যথাযথভাবে নোটিফিকেশন করা হবে, অর্থাৎ নোটিশ দেয়া হবে। সেই নোটিশ প্রাপ্ত হলে আমরা ডিজিএফের বন্দিশালায় পরিদর্শনের সময় মাননীয় বিচারকগণের সাথে ডিজিএফআই কেস ৫/২০২৫
ডিফেন্স কাউন্সিল হিসাবে উক্ত পরিদর্শনের সময় আমরাও থাকবো ইনশাল্লাহ, এবং এর মাধ্যমে উভয় পক্ষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জুলাই আন্দোলনের সময় শহরের নানা জায়গায় দেয়ালে অঙ্কন করা গ্রাফিতিগুলো শুধু চিত্রকর্মই ছিল না, এটি হয়ে উঠেছিল জুলাই আন্দোলনের স্মৃতি, প্রতিবাদ আর প্রত্যাশার এক জীবন্ত ক্যানভাস। গ্রাফিতিগুলোতে ফুটে উঠেছিল গণ আন্দোলনের নানা মুহূর্ত, শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং নতুন বাংলাদেশ করার স্বপ্ন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে এই জুলাই গ্রাফিতির অনেক রং মুছে তা এখন প্রায় হারিয়ে যাচ্ছে। সাদিয়া হক ময়ের প্রতিবেদন। একসময় এই দেয়ালগুলোতে আঁকা গ্রাফিতি ছিল জুলাই গণ আন্দোলনের প্রতিবাদের ক্যানভাস। রঙের আঁচড়ে ফুটে উঠেছিল স্বপ্ন, সাহস আর আত্মত্যাগের গল্প। কিন্তু বছর 2 পেরোতে সেই রঙগুলো ফিকে হয়ে গেছে আর জুলাই গ্রাফিতি হারিয়ে যাচ্ছে। জুলাই গণ আন্দোলনের দিনগুলোতে দেশের বিভিন্ন জায়গার দেয়াল, সেতু আর জনসমাগমের স্থানগুলো হয়ে উঠেছিল মানুষের মনের ভাষা। কোথাও শহীদদের প্রতিকৃতি, কোথাও রক্তমাখা হাতের ছাপ, আর কোথাও বা লেখা স্বাধীনতা, ন্যায় আর বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন। বর্তমান সরকারের কিছুটা দায় নেওয়া উচিত এবং কিছুটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে যেই চিত্রকর্মগুলো বা যে দেয়াল লিখনগুলো এখনও সজীব হিসেবে আছে, যেগুলো এখনও স্মৃতি হিসেবে আছে, এগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায় যাতে করে নতুন প্রজন্ম এবং ইয়াং যে ফোর্স আলফা জেনারেশনের যারা আসছে তারা যাতে ভবিষ্যতে 5-10 বছর পরেও মনে রাখতে পারে যে না, ফ্যাসিস্টের সময় আসলে বাংলাদেশে কি হয়েছিল এবং তাদের চরিত্রটা কি হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন শুধু দেয়ালের রঙই নয়, ম্লান হয়ে গেছে জুলাইয়ের সেই ঐক্যের অনুভূতিও। আন্দোলনের যে প্রত্যাশা মানুষকে এক কাতারে দাঁড় করিয়েছিল, বাস্তবতার নানা টানাপোড়েনে তার অনেকটাই আজ প্রশ্নের মুখে। আমরা জুলাইয়ের স্পিরিটের কথা যখন বলি, আমরা দেখব যে জুলাইয়ের স্লোগানে, জুলাইয়ের গ্রাফিতিতে বেশ কিছু মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটা ফুটে উঠেছে। এর মধ্যে রাষ্ট্রযন্ত্রের সংস্কারের কথা এসেছে, এর মধ্যে আধিপত্যবাদের বিরোধিতার কথা এসেছে। জুলাইয়ের সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট ছিল ফ্যাসিজমের বিতরণ, সেটা আমরা করতে পেরেছি। এবার আপনি যদি বলেন যে জুলাইয়ের পাশাপাশি আকাঙ্ক্ষা যেগুলো ছিল ওগুলো আসলে কোনোটা শতভাগ আমরা বাস্তবায়ন করতে পারিনি। এবং বৈষম্যের কথা যদি আমি বলি, সবচেয়ে বড় জুলাইয়ের আকাঙ্ক্ষা সেটা বলা যায় বাংলাদেশে এখন অধরাই থেকে গেছে। বিশ্বের বহু দেশে আন্দোলনের দেয়ালচিত্র ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষিত করা হয়ে থাকে। তাই বাংলাদেশেও এই উদ্যোগ গ্রহণ করে জুলাই গ্রাফিতি সংরক্ষণ করার দাবি সংশ্লিষ্টদের। বিভিন্ন জায়গায় জুলাই নিয়ে গ্রাফিতি ছিল, যে গ্রাফিতিগুলো নিয়ে আমাদেরকে আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছে, সেই লেখা কোথাও আমরা দেখতে পাচ্ছি না। আমাদের সেই স্বার্থন্বেষী মহল বা কিছু ব্যক্তি নেতৃত্বের স্বার্থকেন্দ্রিকের কারণে আমাদের সেই জুলাইয়ের শক্তি বা ঐক্যটা অনেকটা বিনষ্ট হয়ে গেছে। দেয়ালে আঁকা এই চিত্রকর্মগুলো অন্য সকল চিত্রকর্ম থেকে কিন্তু আলাদা, কারণ এই চিত্রকর্মের মধ্যে ফুটে উঠেছে জুলাই গণ আন্দোলনের প্রতিবাদ, নতুন বাংলাদেশ গড়ে তোলার এক প্রত্যয়। যদিও সময়ের সাথে সাথে ফিকে হয়ে গেছে এই চিত্রকর্মের রঙগুলো, তবে সকলের প্রত্যাশা জুলাই গণ আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করতে এই গ্রাফিতিগুলো সংরক্ষণ করা খুবই জরুরি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধের নেতৃত্বের মাধ্যমে এই জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তিনি বলেন, জিয়াউর রহমানের উই রিভোল্ট ঘোষণার মধ্য দিয়ে বাংলার মানুষের সংগ্রাম যুদ্ধে রূপান্তরিত হয়েছিল। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বাংলাদেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে জিয়াউর রহমান সর্বপ্রথম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একটি পরিচয়ে নিয়ে এসেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ একটি অন্তর্ভুক্তিমূলক দর্শন। শুধুমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে এদেশের প্রতিটি মানুষ এই দেশের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছে। বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা সবাই বাংলাদেশি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটাই হলো একটি দার্শনিক জাতীয়তাবাদী পরিচয়, যা 56,000 বর্গমাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান হিসাবে হাজির হলো। মেজর জিয়া যুদ্ধ ঘোষণা দিয়ে যেমন জাতির জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন, তেমনি আবার বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রবর্তন করে তিনি বাংলাদেশের জাতির যে পরিচয়ের সংকট, সেই সংকটকেও সমাধান করেছেন। বাংলাদেশ পিপলস লীগকেও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে দলটির মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন হাইকোর্টে রিট আবেদন করেন। তিনি জানান, বাংলাদেশ পিপলস লীগ 1976 সালে প্রতিষ্ঠিত হয়। 2025 সালে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত জানায়। পরে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে আদালত রুল জারি করেন। এদিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছে হাইকোর্ট। অনেক দল যাদের যথেষ্ট যোগ্যতা না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল, আমরা একটা রিট মোকদ্দমা করেছিলাম এবং সেই রিট মোকদ্দমা চূড়ান্ত শুনানির পর আজকে ফাইনাল চূড়ান্ত আদেশ হয়। সে আদেশে আমাদের রিট মঞ্জুর হয়, রুল অ্যাবসলিউট করা হয় এবং নির্বাচন কমিশনকে আগামী 3 মাসের মধ্যে বাংলাদেশ পিপলস লীগকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা 20 দলীয় জোটের শরিক দল ছিলাম, যার জন্য আমাদেরকে এই নির্বাচনটা তৎক্ষণকার স্বৈরাচারী সরকার আমাদেরকে দেয় নাই। আমার বলতে কোনো দ্বিধা নাই। এটা আজকে মহামান্য হাইকোর্ট থেকে আমরা নির্দেশ পেয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি এবং আমাদের পক্ষে আমরা জয়লাভ করেছি। আমরা নিবন্ধনের জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে। একই ভবনের পরিচিত মুখ, তাই সন্দেহের তালিকায় ছিলেন না, কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কামরাঙ্গীরচরের একটি বাসায় সংগঠিত ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন ভবনেরই এক নারী বাসিন্দা। পরিচিতির সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ ডাকাতির ছক কষা হয়েছিল। সাদিয়া হক ময় রিপোর্টে বিস্তারিত। গত 18 জুলাই রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় সংঘটিত হয় পরিকল্পিত ডাকাতি। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে গ্রেফতার করা হয় সজীব নামে একজনকে। এরপর তার দেওয়া তথ্যের সূত্র ধরে মূল পরিকল্পনাকারী ইয়াসমিন সহ আরও 3 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, ইয়াসমিন একই ভবনের 7 তলার বাসিন্দা হওয়ায় ভবনে তার ছিল অবাধ যাতায়াত। সেই পরিচিতিকেই অস্ত্র বানিয়ে তিনি ডাকাত দলের সদস্যদের ভবনে প্রবেশ এবং বের হয়ে যেতে সহায়তা করে। এমনকি ঘটনার পর নিজেকে সন্দেহের বাইরে রাখতে ভুক্তভোগীদের সান্ত্বনা দেওয়ার অভিনয় করেন বলে দাবি পুলিশের। এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত ইয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসেবে সে রেখেছে। পুলিশের তথ্য অনুযায়ী এই ডাকাতির সঙ্গে মোট 8 জন জড়িত। তাদের মধ্যে 4 জন এখনো পলাতক। বাকি আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত সম্পদের অবশিষ্ট অংশ উদ্ধারে অব্যাহত রয়েছে অভিযান। প্রায় 3 ভরি স্বর্ণালংকার এবং 4টা মোবাইল ফোন পাওয়া গেছে। যেহেতু আমরা এখনো পর্যন্ত 2,20,000 টাকা উদ্ধার করেছি, আরো বাকি লুণ্ঠিত টাকা উদ্ধার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। পরিচিতির আড়ালে অপরাধের এমন পরিকল্পনা নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশ বলছে, পলাতকদের আইনের আওতায় আনতে অভিযান চলবে আর ঘটনার পুরো নেটওয়ার্ক উন্মোচনে তদন্ত অব্যাহত থাকবে। কোনো প্রশ্ন না থাকলে আপনাদের সবাইকে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বাড়ছে। পানি বৃদ্ধির এই ধারাবাহিকতায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। সকাল 6টায় তথ্য অনুযায়ী লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে 52.14 মিটার, যা বিপদ সীমা 52.15 মিটারের মাত্র 1 সেন্টিমিটার নিচে রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতে কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীতে পানির প্রবাহ আরও বৃদ্ধি পেয়েছে। পানি ক্রমাগত বাড়তে থাকায় তিস্তা তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীর ভাঙনে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে নদী তীরবর্তী জনপদ। ভাঙনের কবলে পড়েছে বেড়িবাঁধ, সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি। হুমকিতে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী নদী প্রতিরক্ষা ব্যবস্থা নেয়ার। বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জ্যোতি। বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ও সরিষামুড়ি ইউনিয়নের কালিকাবাড়ি সহ বিভিন্ন এলাকায় চলছে তীব্র নদী ভাঙন। বিষখালীর উত্তাল স্রোত যেন প্রতিদিনই গ্রাস করছে নদীপাড়ের জনপদ। বলইবুনিয়া ও কালিকাবাড়ি থেকে ফুলছড়ি যাওয়ার একমাত্র নদীপাড়ের সড়কের বড় একটি অংশ ইতোমধ্যে বিলীন হয়েছে নদীগর্ভে। নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটছে 2 ইউনিয়নের হাজারো মানুষের। এই জন্য খোলা আকাশে রামদি বৃষ্টি আইলে ভিজি। এটা সরিষামুড়ি
যাওয়ার একমাত্র রাস্তা ছিল পাকা রাস্তা, যেটা আসলে বিলীন হয়ে গেছে। এই অবদাটা নামে গেলে অন্তত 50,000 মানুষ আবার বিপদে পড়ে যাবে। কালিকাবাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অংশ এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আশপাশের আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। হাঁটু সমান পানি দিয়ে আমরা স্কুলে যাই, আমরা পানিতে তলে আমরা আসতে পারি না, আমরা খেলার মাঠ নেই, আমরা খেলতে পারি না, আমাদের অনেক কষ্ট। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্তত দাবি জানাচ্ছি সরকারি চিফ মহোদয়ের কাছে এর বিরুদ্ধে যেন কিছু পদক্ষেপ নেয়। দ্রুত ব্যবস্থা না নিলে সরকারি অবকাঠামোর পাশাপাশি হারিয়ে যাবে হাজারো মানুষের বসতভিটা। 3টি প্রাথমিক বিদ্যালয় এবং 2টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তো কিছুদিন পরেই বিদ্যালয়গুলো নদীর পানিতে তলিয়ে যাওয়ার অবস্থায় বর্তমানে। আমাদের যে বাসিন্দারা যারা এই এলাকায় বসবাস করত, তারা বিভিন্ন অন্য এলাকায় যাইয়া মানবতার জীবন যাপন করতেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ এলাকায় এরই মধ্যে জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এটার ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের স্থানীয় সংসদ সদস্য এবং মাননীয় চিফ হুইপ মহোদয় জাতীয় সংসদের উনি ডিও লেটার দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আমরা একটা ডিপিপি দাখিল করেছি। ডিপিপিটা এখন পানি সম্পদ মন্ত্রণালয়ে আছে। আমরা আশা করছি যে সরকার এই প্রকল্পটা অনুমোদন দিলে আমরা দ্রুতই এই ভাঙন রোধ করতে পারবো। নদীপাড়ের মানুষের দাবি অস্থায়ী নয়, প্রয়োজন টেকসই ও স্থায়ী নদী প্রতিরক্ষা ব্যবস্থা। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। হাফিজা খানম জুথি, মাই টিভি। দেশের তৃতীয় বৃহত্তম ও বিভাগীয় শহর খুলনার অন্যতম প্রবেশ সড়ক সোনারাঙ্গা বাস টার্মিনাল বাইপাস প্রায় 2 বছর জরাজীর্ণ অবস্থায় থাকার পর সপ্তাহখানেক আগে সংস্কার করা হয়েছে সড়কটি। তবে পিচের রাস্তায় ইট দিয়ে সংস্কার করায় উঠেছে প্রশ্ন। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এমন সংস্কারে ক্ষুব্ধ শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা। শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার সোনাডাঙ্গা বাইপাস সড়ক বিশেষ জরুরি মেরামত প্রকল্পের আওতায় সংস্কার করা হয়েছে 2 কিলোমিটার এই সড়ক। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত সড়কটির শহর অংশ সিটি কর্পোরেশন এবং বাইরের অংশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এলজিইডি 1,91,65,924 টাকা প্রাক্কলিত ব্যয়ে পিচ ঢালাই সড়কটি ইট বিছিয়ে সংস্কার করে। ঠিকাদারের সাথে চুক্তি মূল্য নির্ধারণ করা হয় 1,72,90,537 টাকা। পিচের সড়কে ইট বিছিয়ে সংস্কারের নামে অর্থের অপচয় করায় শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকেরা অবাক ও ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। টাকা সব জলে চলে যাচ্ছে, একটু জনগণের টাকা, তাই না? যদি একটু ভালোভাবে রাস্তাটা করতো তাহলে একটু ভালো হইতো। 2 কোটি টাকা ভুয়া গেছে, একদম পানির উপরে চলে যাচ্ছে ভাই। স্থানীয়দের অভিযোগ, দ্রুত মেরামতের নামে ইট বিছিয়ে কাজ করায় অর্থের সঠিক ব্যবহার নিয়ে সংশয় তৈরি হয়েছে। অসুবিধা তো অবশ্যই হয়, কারণ ইটের রাস্তার পিচের রাস্তা কি এক হয়? পিচ ঢালাই দিয়ে দিত বা ঢালাই দিত, সেটা হলে সবচেয়ে ভালো হতো। বেশি দিন টেকবে না, দেখা যাচ্ছে আপনার মাসখানে যাবে, মাস 2 কানে চলবে। তবে এলজিইডি বলছে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে মেরামত করা হয়েছে। তাৎক্ষণিক মেরামতের জন্য করা হয়েছে। এজন্য এটা পরবর্তীতে আমরা যদি ডেভেলপমেন্টে করি, ওই যে ইটটা ইউজ করা হয়েছে সেটা আমাকে আবার রিইউজ করতে পারবো। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, সড়কটি মজবুত করে নির্মাণের জন্য জার্মান সরকার সম্ভাব্যতা যাচাই করেছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। একটি প্রকল্পের কাজ চলমান থাকায় কিভাবে এলজিইডি অর্থ ব্যয় করেছে সেটি বুঝতে পারছেন না বলেও জানান কেডি চেয়ারম্যান। একটা প্রজেক্টের যখন কাজ আমি প্রজেক্ট সাবমিট করি, সেই প্রজেক্টটা পাস না হওয়া পর্যন্ত ওইখানে আর কোনো খরচ করা বা ব্যয় করা এটা ঠিক না। তামান্না সাদিকা, মাই টিভি। দেশে ফিরলেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার 17 নাবিক। তারা বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ করলে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্মকর্তারা ফুল দিয়ে তাদের স্বাগত জানান। এ সময় দেশবাসী সহ সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিকরা। ভারত থেকে পণ্য নিয়ে গত 2 ফেব্রুয়ারি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে 27 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে জেবেল আলী বন্দরে পৌঁছান জাহাজটি। এরপর দিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাত শুরু হলে নিরাপত্তার ঝুঁকির কারণে পারস্য উপসাগরে আটকা পড়ে জাহাজটি। 115 দিন পর ইরানি বাহিনীর অনুমতি পেয়ে হরমুজ প্রণালী অতিক্রম করে জাহাজটি। খাবার পায় নাই, পানি পায় নাই, জাহাজ পার হইতে গিয়ে জাহাজ ডুবে গেছে,
জাহাজ পার হতে পারে নাই, আজও প্রায় 1-1.5 জাহাজ ওখানে বন্দি আছে। মাইনগুলোর জন্য আমাদের প্রতিটা মুহূর্ত ছিল খুব ডেঞ্জারাস, কারণ একটু ডাইভার্সন হলেই দেখা যাচ্ছে আমাদের মাইনটা ম্যাগনেটিক রিজোনেন্সের মাধ্যমে ব্লাস্ট হবে। শীতকালীন সবজি হিসেবে পরিচিত টমেটো এখন আর শুধু শীতে সীমাবদ্ধ নেই। গ্রাফটিং প্রযুক্তি ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা বাণিজ্যিকভাবে টমেটো উৎপাদন করছেন। বিশেষ পদ্ধতিতে শত শত চারা তৈরি করা হয়। গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন কৃষকরা। ভালো ফলন আর বাজারে উচ্চ মূল্য পাওয়ায় তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্ট, জানাচ্ছেন এসএম আরিফ। একসময় গ্রীষ্মকাল মানেই টমেটো চাষের জন্য ছিল প্রতিকূল সময়। তীব্র তাপপ্রবাহ, অতিবৃষ্টি আর মাটিবাহিত রোগে কৃষকদের লোকসান ছিল নিত্যসঙ্গী। তবে প্রযুক্তি নির্ভর গ্রাফটিং ও জোর কলম পদ্ধতি বদলে দিচ্ছে সেই বাস্তবতা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে শতাধিক কৃষক এখন বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন। আগে উন্নত মানের চারা আনতে হতো অন্য জেলা থেকে, এখন স্থানীয়ভাবেই গ্রাফটিং প্রযুক্তিতে উৎপাদন হচ্ছে রোগ সহনশীল ও শক্তিশালী চারা। টমেটোর চারার যে আগাটা কাইটা, সেটা আগাটা এটার সাথে জয়েন দেওয়া হয়, গোড়াটা হয় বেগুনের, এটার সাথে গ্রাফটিং করা হয়, কারণ এটা টিকসই বেশি, পচা কম লাগে। টমেটো, বাড়িহাট, মঙ্গল রাজা, চোপার রাজা সব ধরনের চারা গ্রাফটিং, নন গ্রাফটিং করতেছি, প্লাস বিক্রি করতেছি। কৃষি গবেষণায় দেখা গেছে গ্রাফটিং পদ্ধতিতে রোগ প্রতিরোধী রুট স্টকের সঙ্গে উচ্চ ফলনশীল জাতের সংযোগ ঘটানো হয়। এতে গাছের জীবনী শক্তি বাড়ে এবং উচ্চ তাপমাত্রা ও অতিরিক্ত আর্দ্রতায় বিরূপ প্রভাব অনেকটাই কমে আসে। সেই প্রযুক্তির সুফলেই এখন মাঠে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃষকরা। এবছর আশা করতেছি গত বছর থেকে বাজার দর ভালো যাবে, যেহেতু বৃষ্টি বাদল বেশি। টমেটোর বাজার ভালো আছে, 130 টাকা করে বিক্রি হয়, 40 টাকা করে বিক্রি হয়, যে সময় যেরকম হয় এরকম হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, মাঠ পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে গ্রীষ্মকালীন টমেটো চাষ আরো বিস্তৃত হবে। সারা দেশের কৃষকেরা যদি উদ্বুদ্ধ হয়ে গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে, তাহলে আমরা 12 মাস ব্যাপী আমরা এই টমেটো খেতে পারবো। 8টা উপজেলায় 8টি পলিনেট হাউস প্রকল্পের আওতায় স্থাপন করতে যাচ্ছি, যার ফলে তারা সেখানে সারা বছর রোদ বৃষ্টি থেকে তাদেরকে ফসলকে বাঁচিয়ে উচ্চমূল্য ফসল তারা সেখানে উৎপাদন করতে পারবে। সঠিক পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনায় মৌসুমের সীমাবদ্ধতাকে জয় করে কৃষিতেও তৈরি করা সম্ভব নতুন অর্থনৈতিক সম্ভাবনা। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা।